পাশ্চাত্য রাজনৈতিক চিন্তাধারার শিকড় আসলে অনেক অনেক গভীরে প্রথিত। আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা মৌলিক আর চমকপ্রদ দার্শনিক সংঘাতের কথা জানব, যা সত্যি বলতে পুরো পশ্চিমা চিন্তাধারার ভিত্তিটাই গড়ে দিয়েছিল। তো চলুন ফিরে যাই প্রাচীন গ্রিসে, যেখানে দুজন সম্পূর্ণ ভিন্ন মতাদর্শের মানুষ রাজনীতি, সমাজ আর জ্ঞান সম্পর্কে আমাদের ভাবনার জগৎটাকে চিরতরে বদলে দিয়েছিলেন। চলুন শুরু করা যাক। আচ্ছা, শুরুতেই একটা বিষয় নিয়ে একটু ভাবা যাক। জ্ঞান জিনিসটা আসলে কি? এটা কি সির্ফ টাকা, ক্ষমতা আর প্রতিপত্তি অর্জনের একটা হাতিয়ার, নাকি এটা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার, নিজেকে চেনার একটা অনেক বড় আধ্যাত্মিক যাত্রা? এই অত্যন্ত গভীর আর ইন্টারেস্টিং প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনার মূল চালিকা শক্তি। এই দ্বন্দ্বটা আজ থেকে প্রায় ২৪০০ বছর আগে শুরু হলেও অবাক করা ব্যাপার হলো আজকের যুগেও এটা ঠিক ততটাই প্রাসঙ্গিক। তো প্রাচীন গ্রিসের কথা উঠলেই আমাদের চোখের সামনে হয়তো নীরব কোনো লাইব্রেরি বা পুরনো মন্দিরের ছবি ভেসে ওঠে, তাই না? কিন্তু এবার বরং ওই চিন্তার বাইরে এসে আধুনিক যুগের হাসল কালচার বা একদম প্র্যাকটিক্যাল একটা মাইন্ডসেটের কথা ভাবা যাক। ঠিক এই জায়গাতেই এন্ট্রি ঘটে সফিস্টদের। এরা ছিলেন মূলত স্বাধীন আর পেশাদার শিক্ষক। সে যুগে কেউ যদি ভালো তর্ক করতে চাইতো কিংবা রাষ্ট্র পরিচালনার কলাকৌশল শিখতে চাইতো, তাকে এই সফিস্টদের কাছে দৌড়াতে হতো। অনেকটা আজকের দিনের আধুনিক কনসালটেন্টদের মতো আর কি। পারিশ্রমিকের বিনিময়ে তারা একদম বাস্তবসম্মত আর কাজে লাগানোর মতো শিক্ষা দিতেন। মজার ব্যাপার হলো, এই সোফিস্টরা কিন্তু চার দেওয়ালে বন্দী হয়ে লেকচার দিতেন না, বরং জনাকীর্ণ হাট বাজারে বা খোলা মাঠে লোক জড়ো করে একেবারে পাবলিকের মাঝে দাঁড়িয়ে তারা বক্তৃতা দিতেন। তাদের সবচেয়ে বড় কন্ট্রিবিউশনটা কি জানেন? তারা দর্শনকে ওই আকাশ বাতাস বা মহাবিশ্বের বিমূর্ত চিন্তা থেকে টেনে নিচে নামিয়ে এনেছিলেন আর সরাসরি মানুষ এবং তার দৈনন্দিন ব্যবহারিক জীবনের সাথে জুড়ে দিয়েছিলেন। তারাই প্রথম রাজনীতিকে একটা বাস্তবমুখী এবং ব্যবহারযোগ্য সায়েন্সে রূপান্তর করেন। কিন্তু এখানেই শেষ নয়, সোফিস্টসদের নিজেদের মধ্যেও একটা দারুণ মতাদর্শগত ডিবেট ছিল। স্ক্রিনের বাম দিকে খেয়াল করলে দেখা যাবে তাদের একদল মনে করত প্রকৃতিগতভাবে পৃথিবীর সব মানুষই সমান, কিন্তু ডান দিকের দলটির ভাবনা ছিল আবার সম্পূর্ণ আলাদা। তারা ভাবত বৈষম্যই হলো প্রকৃতির আসল নিয়ম, ওই যে জোর যার মুল্লুক তার নীতির মতো। তাদের চোখে নৈতিকতা বা ভালো মন্দের কনসেপ্টটা কেবলই একটা কৌশল, যা দিয়ে সবলেরা দুর্বলদের ওপর নিজেদের শাসন টিকিয়ে রাখে। অবশ্য এখানে আমরা কোনো পক্ষ নিচ্ছি না, কেবল প্রাচীন যুগের এই নির্মোহ বাস্তববাদী চিন্তাধারাটি বোঝার চেষ্টা করছি। এখন সফিস্টের এই চরম বাস্তববাদী আর প্রফিট ওরিয়েন্টেড চিন্তাধারার ঠিক বিপরীতে দাঁড়িয়ে আবির্ভূত হলেন সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ, মহাবীর সক্রেটিস, একজন খাঁটি আদর্শবাদী, যাকে আজ আমরা পাশ্চাত্য রাজনৈতিক দর্শনের পিতামহ হিসেবে চিনি। সফিস্টরা যেখানে পারিশ্রমিক আর জাগতিক সাফল্যের পেছনে ছুটছিলেন, সক্রেটিস সেখানে চিন্তার এক নীরব বিপ্লব নিয়ে এলেন। তার চিন্তাধারা নীতিশাস্ত্রের ধারণাকে একেবারে শেকড় থেকে পাল্টে দেয়। সক্রেটিসের পুরো দর্শনের মূল ভিত্তিটা দাঁড়িয়েছিল দারুণ একটা কথার ওপর, সদ্গুণী জ্ঞান। বিষয়টা একটু গভীরভাবে চিন্তা করলে বোঝা যায়, তার মতে মানুষের জীবনের প্রধান কাজ শুধু টাকা রোজগার করা বা তর্কে জেতা নয়, বরং প্রতিটি মানুষের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত নিঃস্বার্থভাবে সত্যজ্ঞানের সন্ধান করা। তিনি বিশ্বাস করতেন সদ্গুণ বা ভালো কাজ করা ছাড়া প্রকৃত জ্ঞান অর্জন কখনোই সম্ভব নয়, আর এটা কোনোভাবেই আর্থিক লাভের সাথে সম্পর্কিত হতে পারে না। আর এই ব্যাপারটা খুব চমৎকারভাবে তুলে ধরে তার সেই বিখ্যাত আহ্বানটি, নিজেকে জানো। কথাটি শুনতে খুব সিম্পল লাগলেও এর অর্থ কিন্তু অনেক গভীর। সক্রেটিস দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে নিজের ভেতরের সত্তাকে না চিনলে বাইরের পৃথিবীর কোনো শাশ্বত সত্যকে অনুধাবন করা একেবারেই অসম্ভব। সত্য খোঁজার এই যাত্রায় আত্ম উপলব্ধি হল একদম প্রথম আর সবচেয়ে জরুরি শর্ত। আচ্ছা, এখন প্রশ্ন হল, এই চরম সত্যটা তিনি বের করতেন কিভাবে? এই জন্যই তিনি ব্যবহার করতেন তার বিখ্যাত ডানদেক বা ডায়ালেকটিক্যাল পদ্ধতি। পদ্ধতিটা সত্যিই অসাধারণ। প্রথম ধাপে তিনি খুব সাধারণ কিন্তু বেসিক একটা প্রশ্ন করতেন। দ্বিতীয় ধাপে প্রতিপক্ষ যে উত্তরটা দিতেন তিনি সেটার একদম গভীরে গিয়ে লজিক্যাল বিশ্লেষণ করতেন। আর তৃতীয় ধাপে একের পর এক পাল্টা প্রশ্ন করে প্রতিপক্ষকে এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করাতেন যেখানে যৌক্তিক আর চরম সত্যটা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায়ই থাকত না। এখানে উদ্দেশ্য কিন্তু কাউকে তর্কে হারানো ছিল না, বরং দুজনে মিলে যুক্তির মাধ্যমে পরম সত্যকে খুঁজে বের করাটাই ছিল আসল ফোকাস।
রাষ্ট্র আর সমাজ নিয়ে সক্রেটিসের আইডিয়াগুলো কিন্তু খুব স্ট্রং আর সুশৃঙ্খল ছিল। তিনি রাষ্ট্রকে কেবল একটা শাসন যন্ত্র ভাবতেন না, বরং একটা অপরিহার্য মানবিক সংগঠন ও সদ্গুণের প্রতীক মনে করতেন। এখানে একটা ঐতিহাসিক আর বিতর্কিত বিষয় হল, তিনি তৎকালীন অ্যাথেন্সের গণতান্ত্রিক ব্যবস্থার তীব্র বিরোধী ছিলেন। তিনি একে অজ্ঞ লোকদের শাসন বলে আখ্যায়িত করেছিলেন। অবশ্য আমরা এখানে তার এই ধারণাকে যাচ করছি না, কেবল ইতিহাসের তথ্যটা তুলে ধরছি। সক্রেটিসের কাছে সবচেয়ে বড় কথা ছিল আইন হল সার্বভৌম। শাসক হোক বা শাসিত, রাষ্ট্রের আইন মেনে চলা সবার জন্যই একটা পবিত্র কর্তব্য। আর আইনের প্রতি এই অটল শ্রদ্ধাই শেষ পর্যন্ত তাকে একটা চরম নাটকীয় আর ট্র্যাজিক পরিণতির দিকে নিয়ে যায়। ৩৯৯ খ্রিস্টপূর্বাব্দে সক্রেটিসের বিরুদ্ধে তরুণ সমাজকে বিভ্রান্ত করার অভিযোগ আনা হয়। শাস্তি হিসেবে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। ভাবলে অবাক লাগে, তিনি চাইলে কিন্তু খুব সহজেই পালাতে পারতেন, কিন্তু যেহেতু তিনি বিশ্বাস করতেন যে সার্বভৌম আইন মেনে চলা একটা পবিত্র দায়িত্ব, তাই তিনি পালাননি। হাসি মুখে হেমলক বিষ পান করেছিলেন। মৃত্যুর কাছে মাথা নত করেও তিনি চিন্তার স্বাধীনতা ও আইনের প্রতি শ্রদ্ধার যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা আজও অমর। তো চলুন এতক্ষণ আমরা যা যা জানলাম তা একটু সামারি করে নিই। এই তুলনামূলক ছকটা দেখলে দুটি মতাদর্শের বিশাল পার্থক্যটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। একদিকে সফিস্টরা শিক্ষার জন্য ফি নিতেন, অন্যদিকে সক্রেটিস শেখাতেন সম্পূর্ণ নিঃস্বার্থভাবে। সফিস্টদের উদ্দেশ্য ছিল জাগতিক সাফল্য আর ক্ষমতা অর্জন, আর সক্রেটিসের একমাত্র লক্ষ্য ছিল সত্য অনুসন্ধান ও আত্মার পরিশুদ্ধি। সফিস্টদের কাছে জ্ঞান ছিল আপেক্ষিক আর ব্যবহারিক, কিন্তু সক্রেটিস আমাদের শিখিয়ে গেছেন যে প্রকৃত জ্ঞান হল শাশ্বত এবং চিরন্তন। আর এই পয়েন্টটাই কিন্তু আমাদের সেই একেবারে শুরুর মূল প্রশ্নটার কাছেই ফিরিয়ে নিয়ে যায়। সত্য কি আসলেই স্থান, কাল আর মানুষের প্রয়োজন অনুযায়ী বদলে যায়, নাকি তা চিরন্তন হয়ে আমাদের আবিষ্কারের অপেক্ষায় থাকে? ২৫০০ বছরের পুরনো এই ডিবেট আজও শেষ হয়নি। মানবজ্ঞানের প্রকৃত রূপ কি হওয়া উচিত তা নির্ধারণে আজও এই প্রশ্নটা একদম পারফেক্টলি প্রাসঙ্গিক। আশা করি আজকের এই বিশ্লেষণ আমাদের সবাইকে এই চিরন্তন বিতর্কটা নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে।